মানুষটা ক্লান্ত, একেবারে বিধ্বস্ত যাকে বলে। দৈনন্দিন জীবন মানুষটাকে নিংড়ে নিয়েছে প্রতিটা মুহূর্তে। এই পৃথিবীতে জন্ম নেওয়াটাই তার মাঝে মাঝে বৃথা বলে মনে হয়। কি লাভ এরকম একটা পরাজিত জীবন নিয়ে বেঁচে থেকে? পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে সফল হতে যাওয়ার অধিকার আছে। জীবনের প্রতিটা মুহূর্তকে নিজের ইচ্ছা মতো করে পাওয়ার অধিকার আছে, কিন্তু সেটা পায় কি? লোকে ফালতু বলে চেষ্টা করতে, পড়াশোনা করতে, পরিশ্রম করতে, কিন্তু সব মিথ্যে। আসল ব্যাপারটা অন্যরকম। আসলে মানুষ জীবনে সফল হতে চেয়েও হতে পারে না অদৃষ্টের কারণে, পায় না কোনো দৈব চক্রান্তে। জন্মানোর মুহূর্তে আকাশে গ্রহ নক্ষত্রের ভুলভাল অবস্থানের কারণে। দিদার কাছে শোনা রামায়ণের গল্পটা আজ ওর মাথায় গেঁথে বসে আছে। লঙ্কেশ্বর রাবণ তো চেয়েছিলেন ইন্দ্রজিতের জীবনটা সাফল্য দিয়ে ভরিয়ে দিতে। ইন্দ্রজিতের জন্ম মুহূর্তে সবকটা গ্রহকে তাদের নিজ নিজ উচ্চস্থানে বসে থাকতে বাধ্য করেছিলেন নিজ বাহুবলে। কিন্তু পেরেছিলেন কি তার নিজের ছেলের পতন আটকাতে? সেই শনিদেব একটা পা বাড়িয়ে স্পর্শ করে দিয়েছিলেন তার অষ্টম ভাবকে। সব শেষ। দেবরাজ ইন্দ্রকে জয় করার পরও মহাবীর ইন্দ্রজিৎকে অকালে প্রাণ দিতে হয়েছিল লক্ষণের বাণে। ওনার নিকুম্ভিলা তন্ত্রযজ্ঞটাও পর্যন্ত শেষ করতে দেয়নি ওই শয়তানের দল। এখনো মেঘনাথ ইন্দ্রজিতের কথা মনে করে কেঁদে ওঠে একটা নিপাট সাদাসিধে গোবেচারা ছেলে। জন্ম থেকে যে ওই ছেলেটাও সংসারের হাতে মার খেতে খেতে ক্লান্ত। ভদ্রেশ্বরের ওই ছেলেটার জন্মছকে ওই শনিদেবী পীড়িত, যার জন্য ওর জীবনে কিচ্ছু হয়নি। তবে ছেলেটা এবার ঠিক করে নিয়েছে ইন্দ্রজিতের মতন ভুল সে করবে না। সে সকলের অলক্ষ্যে সম্পূর্ণ করবে তার নিকুম্ভিলা যজ্ঞ। তার জন্য তাকে যে মূল্য দিতে হয় সে দেবে। সে প্রস্তুত। কিন্তু ওর অর্জিত যোগবল দিয়ে ও একদিন জগৎকে প্রমাণ করে দেবে ওর অস্তিত্ব। ওর উপর হওয়া সবকটা অন্যায় প্রতিশোধ ও নিবে জগতের থেকে। আর তার প্রস্তুতিতে যত বলি তাকে দিতে হয় ও তা দেবে। ও সব কিছুর জন্য প্রস্তুত। আর তার আপাত গোবেচারা চেহারায় প্রতিটা পদক্ষেপে সে জগৎকে হুঁশিয়ার করে চলেছে সে আসছে একটা বিশাল শক্তিপুঞ্জ নিয়ে। সে আসছে জগতের থেকে প্রতিশোধ নেবে বলে। বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক শ্রদ্ধেয় শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ও তার অমর সৃষ্ট চরিত্র সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজ আমাদের বিশেষ নিবেদন বিষম ব্যোমকেশ। আজকের দিনটি বেশ ঘোলাটে। সকাল থেকেই কেমন যেন একটা বিচিত্র অনুভূতি হচ্ছে। আমাদের বসার ঘরটি কিঞ্চিত অগোছালো। সত্যবতী বেশ কদিন হলো খোকাকে নিয়ে তার বাপের বাড়ি গেছে। তার দাদার শরীর বেশ কদিন হলো খারাপ যাচ্ছে, তাই সে তাকে দেখতে গেছে। আমার এবং ব্যোমকেশের মনটাও বেশ বিষণ্ণ। তবে গতকাল রাত্রে সত্যবতী টেলিফোনে জানিয়েছে যে তার দাদা এখন মোটামুটি সুস্থ এবং সে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। এদিকে পুটিরাম আমাদের বেশ ভালোই যত্নআত্তি করছে। তবে তারও তো বয়স হয়েছে। এখন আমি ব্যোমকেশকে দেখে কিছুটা বুঝি যে রামের কাছে সীতা কেন এত অপরিহার্য ছিল, কেন সীতাকে ফিরে পাওয়ার জন্য রাম লক্ষ্মণ দুজনে মিলে লঙ্কা পর্যন্ত চলে গেছিল। সত্যবতী যাওয়ার পর থেকে ব্যোমকেশ সত্য উদ্ঘাটনের কোনো কাজ পায়নি, তাই সেই কৃত্তিবাসী রামায়ণে বেশ মনোনিবেশ করেছে। আমি তাকে প্রশ্ন করেছিলাম,
কি হে ব্যোমকেশ, সত্যবাদ দিয়ে হঠাৎ সীতা, কি ব্যাপার? ব্যোমকেশ হেসে বলল, বুঝলে না ভায়া, সীতার অন্বেষণেই তো সত্যান্বেষণ। তারপর আমি তাকে আবার প্রশ্ন করি, তা রামায়ণ যখন পড়বেই তখন খোদ বাল্মীকি মুনির পড়ো। ব্যোমকেশ বলল, আরে অজিত, কৃত্তিবাস রামায়ণকে বাঙালি দৃষ্টিতে দেখিয়েছে, তো আমি দেখবো না আমাদের ঘরের ছেলে রাম কেমন ছিল? ব্যোমকেশ এইমাত্র কিছু আগে তার রামায়ণটি রেখে উঠে গেছে। আমি দেখি বইয়ের এক জায়গায় একটা কাগজ ঢোকানো। বইটা কোলে তুলে নিয়ে সে জায়গাটা খুলে দেখি তাতে কৃত্তিবাস লিখেছে, রাম বই সীতার বড় অন্য নাহি দেখি, রাজকুমার রাম সীতা চন্দ্রমুখী, যেমন রাম তেমন সীতা শোভে দুইজন, কেন হেন প্রতিজ্ঞা করল রাজন। এমন সময় দরজায় টোকা পড়ল। একটা কড়া নাড়ার শব্দ শুনে উঠে বসলাম। কড়া নাড়ার শব্দটা একটু অচেনা, আর শব্দটা থেকে বোঝা যাচ্ছে যে বা যিনি দরজায় এসে কড়া নাড়ছেন তিনি যথেষ্ট উদ্বিগ্ন, খুব ঘন ঘন কড়াটা নেড়ে চলেছে। একটু পরে দরজা খোলার শব্দ পেয়ে বুঝলাম পুটিরাম দরজা খুলে দিয়ে কারো একজনের সাথে কথা বলছে। আমি পাঞ্জাবির ওপর হালকা চাদরটা জড়িয়ে নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। আমি যেতে পুটিরাম যেন হাফ ছেড়ে বাঁচল। চোখের ইশারায় আমাকে ব্যাপারটা দেখার জন্য বলে ওর কাজে চলে গেল। নমস্কার, বলুন। নমস্কার ব্যোমকেশবাবু, আমার নাম কানীন রঞ্জন সেন। আমি কলকাতায় একটা কাজে আজ সকালে এসেছি। আমার বাড়ি ভদ্রেশ্বর। আসলে আমি একটা বইয়ের খোঁজ করতে এসেছিলাম, বুঝলেন। এসে কি বিপদে জড়িয়ে পড়লাম বলুন তো। বুঝছি, কিন্তু আপনি আগে আমার কথাটা শুনুন। প্রথম কথা, আমি ব্যোমকেশ নই, আমি ওর বন্ধু অজিত। আর আপনি ভেতরে আসুন, বসুন, তারপর নয় কথা হোক। আর আপনি এত উদ্বিগ্ন কেন? কি হয়েছে? কোনো বিপদ কি? ও, আপনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী নন? তাহলে ওনাকে কোথায় পাবো? আসলে আমার ওনাকে না ভীষণ দরকার। আমি খুব বিপদে পড়ে ওনার কাছে এসেছি। একটু ওনার সাথে কথা বলার দরকার ছিল। আরে বলছি তো, উনি বাড়িতেই আছেন, এখনই আসছেন। আপনি ভেতরে আসুন না, বসুন, তারপর কথা বলছি। কানীনবাবু আমার কথা শুনে খুব একটা যে খুশি হলেন তা আমার মনে হলো না। তবু কোনো উপায়ন্তর না দেখে এসে বসলেন বৈঠকখানায়। তবে বসেও ওনার হাঁটু নাচানো বা অন্যান্য অস্থিরতা দেখে বুঝলাম ওনার ভিতর একটা চাপা উত্তেজনা কাজ করছে। আর ব্যোমকেশের সাথে কথা না বললে সেটা নিরসন হবে না। ভাবতে ভাবতেই ঘরে ব্যোমকেশ এসে ঢোকে। ওর হাতে চায়ের কাপ, আর পিছনে পুটিরাম একটা ট্রেতে আমাদের দুজনার জন্য 2 কাপ চা সাজিয়ে ঘরে এসেছে। আমি এগিয়ে গিয়ে আমার চায়ের কাপটা হাতে নিই, আর অন্য কাপটা কানীনবাবুর দিকে এগিয়ে দিতে উনি কাপটা ধরতে গিয়ে বেশ খানিকটা চা মাটিতেই ফেলে দেন। বুঝতে পারি উত্তেজনায় ওনার হাত কাঁপছে। নমস্কার, অধমের নাম ব্যোমকেশ বক্সী, বলুন। নমস্কার নমস্কার, আমি কানীন রঞ্জন সেন, ভদ্রেশ্বরে থাকি। ওই যে হাওড়া ব্যান্ডেলের মেন লাইন, চন্দননগর, তার আগে। আমি আজ সকালে কলকাতায় এসেছিলাম একটা বইয়ের খোঁজ করতে। আমি একটা প্রাইমারি স্কুলে পড়াই। সেই স্কুলের কিছু বই আজ কলেজ স্ট্রিটের একটা দোকান থেকে কিনতে এসেছিলাম। কিন্তু আজ তো রবিবার, কলেজ স্ট্রিট তো আজকে দোকান বন্ধ। আপনি কোথায় এসেছিলেন? মানে কোন দোকানে? সেটাই তো, দোকান তো দেখি সব বন্ধ। তাহলে আমি এখন বইগুলো কি করে পাবো? দেখুন কানীনবাবু, আপনি আমার কাছে কেন এসেছেন সেটা যদি দয়া করে বলেন। আপনার বই পাওয়ার ব্যাপারে আমি অথবা এই অজিত আপনাকে কোনো সাহায্য করতে পারবো বলে তো মনে হয় না। আর একটা কথা, আপনি এখানে আসার আগে জানতেন না যে রবিবার কলেজ স্ট্রিট বন্ধ থাকে? জানতাম তো, মানে আগেই শুনেছিলাম, কিন্তু আমাকে তো ওই লোকটাই কাল রাতে ফোন করে বলল যে আজ আসার জন্য। দেখুন, কেউ হয়তো মজা করছে আপনার সাথে, তবে আমার মনে হচ্ছে আপনি আমাদের বৃথা সময় নষ্ট করছেন। ব্যোমকেশ চোখের ইশারায় আমাকে কিছু বলতে না করলো, তারপর নিজেই বলল, আচ্ছা কানীনবাবু শুনুন, আপনার আজ একটা গুরুত্বপূর্ণ জিনিস খোয়া গেছে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ, মানে না, গেছে তো, তবে সেরকম কিছু নয়। আপনার কি খোয়া গেছে কানেনবাবু, যেটা নিয়ে আপনি এতটা উদ্বিগ্ন? আর সেটা খোয়া যেতে আপনি এতটা চিন্তিত হয়ে আমার কাছে এসেছেন, কি জিনিসটা কি? না না, বললাম তো সেরকম দামি কিছু নয়। আমি আমি মানে আমি আসলে আমার মানি ব্যাগটা হারিয়ে ফেলেছি, সেটাই। পকেট মারি? আপনি থানায় রিপোর্ট করেছেন? আপনার কি হারিয়েছে কানেনবাবু? আংটিটা তো। কত রতি নীলকান্ত মণি ছিল ওটা? না না না, আংটি না তো, সব তো ঠিকই আছে। ওই যে বললাম না, মানি ব্যাগ, ওই মানি ব্যাগ। ব্যোমকেশ বলার পর খেয়াল করে দেখি কানিনবাবুর দু হাতের আঙুলে বেশ কয়েকটা বড় পাথরের আংটি বসানো। না কানিনবাবু, না 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 না, ঠিক নেই। আপনার হাতে এখনো যতগুলো পাথর বসানো আংটি আছে তার থেকেই বোঝা যায় যে আপনার জ্যোতিষের উপরে বেশ বিশ্বাস। আর ডান হাতের মধ্যমায় আপনার যে আংটিটা ছিল সেটার ছাপ এখনো বেশ বোঝা যাচ্ছে। বহুদিন ধরেই পড়ছেন এগুলো, তাই তো? কিন্তু এই মুহূর্তে বাকিগুলো যথাস্থানে থাকলেও ওই একটাই নেই। কি ভুল বললাম? কানিনবাবু অবাক হয়ে তাকিয়ে থাকে ব্যোমকেশের দিকে। ওর হাতের একটা আঙুল, মানে ডান হাতের মধ্যমায় সত্যি কোনো আংটি নেই, কিন্তু আঙুলে হালকা দাগ রয়েছে। সেটা দেখে বোঝা যাচ্ছে উনি নিয়ম করে ওই আঙুলে আংটি পরেন। নীলকান্ত মণি ছিল তো? কত রতি? নীলকান্তমণি। আন্দাজটা ব্যোমকেশ যে খুব স্বাভাবিকভাবেই করেছে সেটা বুঝতে পারছিলাম, কারণ হাতের মধ্যমায় শনি গ্রহের জন্যই মানুষ রত্ন ধারণ করে, কিন্তু সেটা নীলকান্তমণি না যে কোনো সস্তার অনুরত্ন সেটা বুঝতে পারছিলাম না। কানিন সেন নামক লোকটার পোশাক আশাক দেখে খুব যে অবস্থাপন্ন ঘরের বলে মনে হলো না, কিন্তু হাতের আংটির রত্নগুলো সবকটি যথেষ্ট দামি এবং আসল। সেগুলোর ঝলমল করা দেখে সেটা বোঝা যাচ্ছে। ব্যাপারটা গোলমেলে, তাও আপাতত উনি যা বলছেন সেটা শুনে চলাই ভালো। তবে দেখলাম নীলকান্তমণি নামটা শুনেই ভদ্রলোক কেমন যেন চঞ্চল হয়ে উঠলেন, আর পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললেন, আরে না না ব্যোমকেশ বাবু, তা নয়, আপনি মিছিমিছি এতটা ভাবছেন। আমি আসলে আজ বেরোনোর সময় আংটিটা পরতেই ভুলে গেছি, ওটা বাড়িতে আছে। আমি আপনার কাছে এসেছিলাম আমার মানি ব্যাগটা খুঁজে দেওয়ার জন্য, আর কিছু নয়। আমার গোড়া থেকে এই লোকটাকে ভালো লাগছিল না, তাই এবার বেশ ঝাঁঝিয়ে বলেই উঠলাম, দেখুন কানিনবাবু, এইসব পকেট মারির কেস নিয়ে আপনি এখানে কেন এসেছেন? হ্যাঁ, আপনি চলে যান, এক্ষুনি চলে যান এখান থেকে। ব্যোমকেশকে দেখলাম বেশ নিরুত্তর। ও তখনও এক দৃষ্টে লোকটার দিকে তাকিয়ে আছে, আর খুব খুঁটিয়ে খুঁটিয়ে ওনার বলা প্রতিটা কথা, প্রতিটা আচরণ লক্ষ্য করছে মন দিয়ে। আমি তাই এবার ব্যোমকেশের উদ্দেশ্যেই বললাম, আর কি ব্যোমকেশ, ওনাকে বলে দাও এসব কেস তুমি নাও না, চুপ করে আছো কেন? আমার কথাটা শেষ হওয়ার সাথে সাথে কানিনবাবু সোজা এসে ব্যোমকেশের পায়ের কাছে বসে, ওর পা দুটো আঁকড়ে ধরে বলে, ব্যোমকেশ বাবু, ব্যোমকেশ বাবু, দয়া করে আমাকে আর না করবেন না, আমাকে আপনি আমার পকেট মানিটিকে ধরে দিন। ব্যোমকেশ হালকা হেসে ওনাকে তুলে একটা চেয়ারে বসায়। কি দিনকাল পড়লো। ঠিক আছে কানিনবাবু, আমি মানি ব্যাগ খুঁজে দিতে আপনাকে সাহায্য করব। আসুন আসুন। ঠিক আছে, কিন্তু আগে এটা তো বলুন তাতে কি কি জিনিস আছে, মানে কত টাকা বা খুব দামি কিছু নথিপত্র কি আছে তাতে? না না, ওই টাকা মানে ওই 100-2 টাকা হবে বড় জোর, আর নথি টথি ওসব সেরকম কিছু নয়। আসলে ওই মানিব্যাগটা এই বছরই বিবাহ বার্ষিকীতে আমার ওয়াইফ আমাকে উপহার দিয়েছেন। এখন বুঝতেই পারছেন তো ব্যাগটার গুরুত্ব আমার কাছে কতটা। সত্যি বলতে কি, ব্যাগটা হারিয়ে গেছে শুনলে আমার স্ত্রী ভীষণ দুঃখ পাবে, তাই তো আপনার কাছে এলাম। ব্যোমকেশকে দেখলাম সে হেসে হালকা মাথা নাড়ল। তা যা বলেছেন, বউয়ের দেওয়া বিবাহবার্ষিকীর উপহার, সে কি আর যে সে জিনিস? আচ্ছা ঠিক আছে কানিনবাবু, আমি দেখছি আপনার জন্য আপনার এত গুরুত্বপূর্ণ জিনিসটা খুঁজে বের করতে পারি কিনা। সত্যি কথা বলতে আমার যে এই ব্যাপারটা একদম পছন্দ হচ্ছে না সেটা ব্যোমকেশ ভালোই বুঝতে পারছিল, তাই আমার দিকে তাকিয়ে একটু হেসে আবার বলে উঠল,
আচ্ছা কানিনবাবু, কলেজ স্ট্রিটের ঠিক কোন জায়গাটাতে আপনার ব্যাগটা খোয়া গেছে বলে আপনি সন্দেহ করছেন? দেখুন, আমি তো একটা বই নেব বলে এসেছিলাম, তাই সেই লোকটার কথা মতো। কোন লোকটা? কোন লোকটা? যে গতকাল রাতে আপনাকে এখানে আসার জন্য বলেছিল, সেই লোকটা? হ্যাঁ, সেই তো আমাকে বলেছিল বুকস কর্নার বলে দোকানটায় আসতে, রাস্তার মোড়ে যে বড় বটগাছটা আছে ওটার কাছে চলে আসতে। আজ সকাল ঠিক 8টায় উনি বইটা এনে দেবেন। 8টায়? আচ্ছা, ভদ্রলোকের নাম জানেন আপনি? না, নাম তো ঠিক সেভাবে জানি না, তবে পিন্টু হলেও হতে পারে। হ্যাঁ, আমার সাথে যখন কথা হচ্ছিল তখন ওনাকে কেউ যেন পিন্টু বলে ডেকেছিল, ওই আমি ফোনে শুনতে পেয়েছিলাম আর কি। আচ্ছা, পিন্টু। ঠিক আছে কানিনবাবু, আমি বুঝতে পেরেছি এটা। আর একটা শেষ প্রশ্ন, আপনি তো এখন সরাসরি বাড়ি ফিরে যাবেন না, মানে মানি ব্যাগটা না খুঁজে পেয়ে তো বাড়ি যাওয়াটা ঠিক নয়, তাই না? তো আপনি এখন কোথায় যাবেন বা কোথায় থাকবেন বলে ঠিক করেছেন? তা যা বলেছেন ব্যোমকেশবাবু, মানে মানি ব্যাগটা না নিয়ে তো আর বাড়ি ফেরা যায় না। তা আমি ভাবছি আপাতত ওই হাওড়া ময়দানের কাছে আমার এক দূর সম্পর্কে আত্মীয় থাকে, ওর বাড়িতেই থাকবো। তারপর সব কিছু মিটিয়ে ওটা নিয়ে একেবারে বিকাল বিকাল বাড়ি ফিরবো, কি বলেন? তা যা বলেছেন, যাকে সেটাই ভালো হবে। আপনি আপনার ওই ভদ্রেশ্বরের বাড়ি আর হাওড়া ময়দানের আত্মীয়ের বাড়ির ঠিকানাটা ওই অজিতের কাছে একটু দিয়ে যান। আমি আপনার মানিব্যাগটা খুঁজে নিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করছি, ঠিক আছে? কানিনবাবু ঘাড় কাত করে সম্মতি জানায়, সাথে বলতে থাকে, দেখবেন যেন যত তাড়াতাড়ি সম্ভব ওটা খুঁজে পাওয়া যায়। আমার কাছে দুটো কাগজে দুটো ঠিকানা লিখে দিয়ে ঘর থেকে বের হয়ে যায় কানিন সেন। ঠিকানা দুটো লেখার সময় উনি বার কয়েক জায়গায় বানান ভুল করেন। বোঝা যায় উনি মারাত্মক রকমের টেনশনে আছেন। ওনার তখনও হাত পা থরথর করে কাঁপছিল। বেরোনোর সময় কানিনবাবু একবারও সৌজন্যমূলক কোনো অভিভাষণ পর্যন্ত করলেন না, বরং রাস্তায় নেমে বেশ খানিকটা এগিয়ে গিয়ে আবার হন্তদন্ত হয়ে আবার ফিরে আসলেন। ব্যোমকেশবাবু, একটু সিরিয়াসলি আমার ব্যাপারটা দেখবেন, কিন্তু ভুলে যাবেন না প্লিজ। আমি ঠিক 3টে নাগাদ আবার আসছি ঘুরে, ঠিক আছে তো? আমি অবাক হয়ে দেখলাম ব্যোমকেশ লোকটাকে সম্মতি জানাচ্ছে, এবং ব্যোমকেশ একটু হেসে ওকে বলল, আপনি নির্ভয়ে যান কানিনবাবু। আপনার ফিরে আসার আগেই আপনার মানিব্যাগ আমি উদ্ধার করে এনে রেখে দেবো এখানে। একদম নির্ভয়ে আপনি যান। ব্যোমকেশের কাছে আশ্বাস পেয়ে ভদ্রলোক শটান হাঁটা দিল সামনের রাস্তার দিকে। আর আমি খেয়াল করে দেখলাম ব্যোমকেশ এক দৃষ্টে তখনও লোকটার দিকে তাকিয়ে রয়েছে। বুঝলে অজিত, এই কানিন নামটা খুব চেনা, কোথায় যেন একটা পড়েছি। কোথায় পড়েছি বলো তো? আরে কানিন, দাঁড়াও, শোনো তবে তোমাকে বলি। সমুদ্র মন্থনকালে সুলক্ষণা নামে এক সুন্দরী নারী উঠেছিলেন। তিনি পার্বতীর সখী হন। একদিন স্নানান্তে পার্বতী সুলক্ষণাকে তার পরিধেয় বস্ত্র আনতে বলেন। বস্ত্র আনতে গেলে শিব সুলক্ষণাকে একা পেয়ে তার সাথে সম্ভোগ করেন। সুলক্ষণা বিব্রত হয়ে পড়লে শিব তাকে বর দেয় যে তার বিবাহের পরই তার পুত্রের জন্ম হবে। এদিকে পার্বতীর কাছে পরে বস্ত্র নিয়ে গেলে তিনি সব বুঝতে পারেন। তিনি সুলক্ষণাকে অভিশাপ দেন। সুলক্ষণা মন্দোদরীতে পরিণত হন। এই কারণে মেঘনাথের অপর নাম হয় কানিন। মনে পড়েছে? ও হ্যাঁ, ঠিক 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 ঠিক, মনে পড়েছে মনে পড়েছে। আচ্ছা ব্যোমকেশ, তুমি এই লোকটাকে এতটা পাত্তা দিচ্ছ কেন বলো তো? আমার তো মনে হচ্ছে লোকটা নিতান্ত একটা পাগল ছাড়া আর কিছুই নয়। আর তুমি কিনা ওকে বলছো ওর বউয়ের দেওয়া বিবাহবার্ষিকীর মানি ব্যাগ তুমি খুঁজে দেবে। তুমি মানে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী কারুর হারিয়ে যাওয়া মানি ব্যাগ খুঁজে দেবে? দেখলাম ব্যোমকেশ আমার কথার একটাও উত্তর করল না, শুধু একটা কথাই বলল, দেখো অজিত, এই ভদ্রলোককে বাঁচিয়ে রাখতে গেলে একটু মানসিক ভরসা দিতে হতো। আমি শুধু সেটাই করেছি। আর এখন আমার সময় নেই, আমাকে এক্ষুনি বেরোতে হবে। কথাটা বলেই গায়ে চাদরটা জড়িয়ে নিয়ে ব্যোমকেশ বেরিয়ে গেল। তখনও কানিন নামের লোকটার রাস্তার মোড় অবধি পৌঁছানো হয়নি হয়তো। আমি বুঝলাম ব্যোমকেশ আপাতত এখন ওকে ফলো করবে। লোকটা কোথায় যায় বা কোথায় যাচ্ছে সেসব ব্যাপারে আমিও আর কোনো কথা না বাড়িয়ে ওর সাথে বেরিয়ে পড়লাম। পুটিরামকে চিৎকার করে দরজাটা বন্ধ করে দিতে বলে, পুটিরাম
এই দরজাটা দিয়ে দিস, আমি বেরোলাম। আমরা রওনা হলাম কানিন সেন নামের লোকটার পিছু পিছু। আচ্ছা, মাফ করবেন, আপনার নাম পিন্টু? এই হ্যাঁ, কিন্তু কেন? আর আপনি কি? সে কথা পরে বলছি, আগে বলুন আপনার সঙ্গে কাল রাতে কারোর কথা হয়েছিল, যাকে আপনি বলেছিলেন আজ সকালে আপনার দোকানে আসতে কোনো একটা বই নিতে? ও, ওই আপনাকে কি ওই ওই লোকটা পাঠিয়েছে বই নিতে? কি ঝামেলা রে বাবা! না না, উনি আমাদেরকে পাঠাননি, আমরা এসেছি একটা অন্য কাজে, তাই আপনাকে জিজ্ঞেস করছি। আরে বলবেন না মশাই, আজ তো পাগল লোক একটা কোত্থেকে জানি আমার দোকানের ফোন নাম্বার জোগাড় করেছে, তারপর থেকে ফোন করে করে আমার মাথা খারাপ করে দিচ্ছে। তাই তো বিরক্ত হয়ে আজ সকালে দোকানে আসতে বলেছি। একে রবিবার, দোকান তো বন্ধ থাকবে, এসে ফিরে যাবে। বেশ আচ্ছা করে শিক্ষা হবে। বুঝলাম। আচ্ছা, কি বই উনি এনে দিতে বলেছেন সেটা বলবেন? আর বলবেন না, ওই একটা বাংলায় অনুবাদ করা বই, মিশরের প্রাচীন কোনো একটা পিরামিডের রহস্য নিয়ে লেখা। তাতে নাকি মমি তৈরি করার পদ্ধতি লেখা আছে। কি বেশ নাম, ওই কর্নেল ডেলান জুলোকসির লেখা। তারপর একজন বাঙালি লেখক অনিরুদ্ধ রায় সেটার বাংলা অনুবাদ করেছেন। ওনার সেইটাই চাই। কোথায় পাই বলুন তো এইসব বই? আমরা মশাই ছাপোসা বই কারবার করি, পড়ার বই, গল্পের বই, উপন্যাস, ছড়ার বই, এই যা যা বলবেন আমি তা নয় এনে দেব। কিন্তু এইসব মিশরের প্রাচীন ইতিহাসের বই কোথা থেকে পাই বলুন তো? কিন্তু কানিনবাবু তো বললেন উনি প্রাইমারি স্কুলের টিচার, এইসব বই ওনার কি কাজে লাগবে? অজিত অজিত অজিত, এই লোকটা আদ্যন্ত রহস্যে মোড়া একটা মানুষ। যতটুকু লোকটার সঙ্গে কথা বলে বুঝেছি, লোকটা কোনো কথাই সত্যি বলছে না। কিন্তু কোন সত্যি লোকটা চাপা দিয়ে রেখেছে সেইটা আগে বুঝতে হবে। আচ্ছা পিন্টু বাবু, ওই লোকটার সাথে কি আপনার কখনো সামনাসামনি কথা হয়েছে নাকি শুধু ফোনেই কথা হয়েছে? ফোনেই। আচ্ছা আচ্ছা, তা ওই লোকটার সঙ্গে কথা বলে আপনার কি কোনো কিছু অস্বাভাবিক ঠেকেছে? আর বলবেন না দাদা, পুরো পাগল লোক একটা। প্রতি 1-1.5 ঘন্টা অন্তর অন্তর ফোন করবে, আর ওই একটা প্রশ্ন, দাদা বইটা কবে এনে দিচ্ছেন? ওনার নাকি খুব দরকার বইটা। হ্যাঁ, যত সব। দেখলাম ব্যোমকেশ ক্রমে চিন্তান্বিত হয়ে উঠেছে। লোকটা যে গোলমেলে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু লোকটার এই পাগলামিটা কি স্বাভাবিক নাকি অভিনয় সেটা বুঝতে পারা যাচ্ছে না। আমারও ধারণা পিন্টুবাবুর সাথে একেবারে মিলে যাচ্ছে। লোকটা একেবারে বদ্ধ উন্মাদ। বলতে বলতেই আমাদের সামনে পুলিশের গাড়িটি এসে থামল। বিনয়কৃষ্ণবাবু নেমে ব্যোমকেশকে সম্ভাষণ জানিয়ে দাঁড়াতেই ব্যোমকেশ বলে উঠল, আরে আসুন আসুন অফিসার। কার দেখা পেলাম, বলুন কি খবর? কানিন রঞ্জন সেনের কোনো খোঁজ টোজ পেলেন নাকি? হ্যাঁ হ্যাঁ ব্যোমকেশবাবু, পেয়েছি। লোকটার ব্যাপারে আপাতত আপনি যা যা বললেন সবটাই একদম সঠিক। ভদ্রলোক যে ঠিকানায় লিখেছেন তাতে পিন নাম্বারটাই ভুল লিখেছে, তাই খুঁজে বের করতে একটু দেরি হলো। কিন্তু যা খোঁজ পেলাম তাতে আপনার কথাই একদম ঠিক। লোকটা এলাকায় আত পাগল বলেই পরিচিত। বিয়ে হয়েছে ওই কত বছর 2-1, ওখানেই নারকেলতলা নামে এক জায়গায়। পাড়ায় কারুর সাথে আবার কথাবার্তাও তেমন বলেন না। পেশায় ওই পাড়াতেই একটা প্রাইমারি স্কুলের আবার টিচার। সকালবেলা বাড়ি থেকে হেঁটে স্কুলে যান আর সন্ধ্যেবেলা বাড়ি ফিরে আসেন। এছাড়া আর কোথাও তেমন বেরোনো না। একেবারে একদম অসামাজিক একটা লোক। ওর বাড়ির সামনেই একটা আবার পান বিড়ি সিগারেটের দোকান আছে। সেই বেটাকে আবার জিজ্ঞাসা করলাম, সেই বেটা পর্যন্ত বলেছে ওই কানিং সেন কারোর সাথে কোনো যোগাযোগ রাখে না, কোনো সামাজিক অনুষ্ঠানেও যায় না। তার মানে ওর সমগ্র জগৎ ওর বাড়ি আর ওর স্ত্রী। আর ওনার কথাবার্তা থেকেও সেরকমই মনে হয়েছে। তবে আমার কিন্তু মনে হয়েছে বিনয়কৃষ্ণবাবু, লোকটা ঠিক পাগল নয়, অন্য কিছু। হয়তো কোনো সত্যি কথা উনি মনের ভিতর চেপে রাখছেন, আর তারই প্রকাশ ঘটেছে ওনার বাহ্যিক ব্যবহারে। হ্যাঁ, সেটা হতে পারে। লোকটার যা সামাজিক পরিচয় তাতে ওনার আর কি। সামাজিক পরিচয় যদি নাও থাকে, কিন্তু ব্যক্তিগত বা পারিবারিক পরিচয় তো আছে, তাই নয় কি? হ্যাঁ ব্যোমকেশবাবু, তা তো আছেই। ভদ্রলোকের আবার বাবা নেই। ওনার জন্মের অনেক আগেই ওনার বাবা মারা গিয়েছিলেন। উনি মায়ের কাছেই মানুষ, মা বাড়িতে। ভদ্রেশ্বরেই আসলে ওনার মা বাড়ি।
কিন্তু ওনার যখন 10 বছর বয়স তখন মা দ্বিতীয় বিবাহ করে চলে যান। উনি থেকে যান ওনার মামা বাড়িতে, সেখানেই বড় হয়ে ওঠা। মামা বাড়ি আর পাড়াপড়শিদের 5 ফরমাস কেটে কোনো রকমের দিন গুজরান হতো, তারপর পরীক্ষাতেই স্কুলের চাকরিটা পাওয়া। তবে মোটামুটি ওনার জীবনটা কোনো রকমে গুছিয়ে উঠেছিলেন কি ওনার মামাতো ভাইরা বাড়ি থেকে আবার বার করে। তারপর ওখানেই একটা বাড়ি ভাড়া নিয়ে কোনো রকম বউকে নিয়ে থাকে। তবে হ্যাঁ, ভদ্রলোক এখনো নিঃসন্তান। আচ্ছা বিনয় কৃষ্ণবাবু, একটা খোঁজ দিতে পারবেন? ওই ভদ্রলোকের কোনো আত্মীয় কি এমন আছেন যার সঙ্গে জ্যোতিষের বা জ্যোতিষশাস্ত্রের কোনো সম্পর্ক আছে? না, জ্যোতিষ সেটা তো তেমন ঠিক জানতে পারিনি, কিন্তু কেন এরকম বলছেন কেন? হঠাৎ একটা জিনিস আমার মাথায় আসে, তাই জিজ্ঞেস করেই বসি। আচ্ছা পিন্টু বাবু, আপনার দোকানের নাম তো বুকস কর্নার, তাই না? তার মানে আপনার দোকানে ঠিক উল্টো দিকে কি একটা বড় বটগাছ আছে? হ্যাঁ, তা তো আছে, কিন্তু কেন, তাতে কি? হ্যাঁ দেখো ব্যোমকেশ, এই কানিন বলে লোকটার যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে আগ্রহ থাকে তাহলে... বুঝে গেছি অজিত, বুঝে গেছি। তুমি ঠিকই বলেছ। আমারও মনে হচ্ছে ওই বড় বটগাছটার নিচে একজন সন্ন্যাসী টাইপের মানুষ থাকেন। কানিন যদি পিন্টুবাবুর দোকানের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তবে খুব সম্ভবত ওই সন্ন্যাসীর কাছে যাবেন পরামর্শ নেওয়ার জন্য আর কি, কারণ এই ধরনের মানুষের এরকমই স্বভাব হয়। তাহলে তো আমরা সেই সন্ন্যাসীর সাথে কথা বলতে পারি, কি বলো? পারি, চলো। এই বলে আমরা রওনা হয়ে যাই পিন্টু বাবুর বাড়ি থেকে। উদ্দেশ্য ওনারই দোকানের এলাকায় যাব। তবে আজ তো রবিবার, তাই দোকান বন্ধ। তবে পিন্টু বাবুর যেহেতু দোকান, তাই উনিও আমাদের সাথে এলেন। আমরা বিনয় কৃষ্ণ বাবুর সাথে ওনার গাড়িতেই রওনা হয়ে যাই, তাড়াতাড়ি পৌঁছে যাব। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, কি জ্বালা! ঠাকুরমশাই শুনতে পাচ্ছেন? ও ঠাকুরমশাই! আমরা ওখানে পৌঁছে দেখি সেই সন্ন্যাসী ঠাকুর গাছের গোড়ায় শুয়ে ঘুমিয়ে আছেন। দাড়ি গোফের জটায় বয়স বোঝার উপায় নেই, তাও 60-62 বছর তো হবেই। বার কয়েক ওনার নাম ধরে ডাকার পরও কোনো সাড়া না পেয়ে আমাদের এবার একটু সন্দেহ হলো। ব্যোমকেশ ইশারায় বিনয় কৃষ্ণবাবুকে ইঙ্গিত করতে উনি এগিয়ে গিয়ে শ্বাস পরীক্ষা করে দেখে জানালেন সন্ন্যাসী ঠাকুর মৃত। সাধারণত এসব ব্যাপারে কেউ কোনো তদন্ত করে না, বার্ধক্যজনিত কারণে স্বাভাবিক মৃত্যু বলেই ধরা হয়। কিন্তু যেহেতু এই সন্ন্যাসীর সাথে কানিন সেনের দেখা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই এটাকে স্বাভাবিকভাবে নেওয়া যাবে না। ব্যোমকেশ বিনয় কৃষ্ণবাবুকে সন্ন্যাসী ঠাকুরের দেহ ময়না তদন্তে পাঠাবার নির্দেশ দেয়। তবে তার আগে ওনার লোটা কম্বলগুলো ভালো করে খুঁজে দেখা দরকার। আমাদের মন বলছে একটা কিছু সমাধান সূত্র ওখানে পাওয়া যাবে। আমি খেয়াল করে দেখলাম ব্যোমকেশ ওনার পুঁটুলির মধ্যে কিছু একটা খুঁজে পেয়ে সকলের চোখের আড়ালে নিজের পকেটে রাখলো। তারপর ওনার সামনে রাখা সাদা খাতার পাতা উল্টে পাল্টে দেখতে লাগলো। বিনয়কৃষ্ণ বাবুর হাতে ব্যোমকেশ বড় সাদা খাতাটা তুলে দেয়। তারপর বেশ গম্ভীরভাবেই বলে, দেখুন বিনয়কৃষ্ণবাবু, আমার বিশ্বাস খাতাটায় কারোর জন্মছক তৈরি করা হয়েছে একটু আগেই, আর সেটা ছিঁড়ে সেই লোকটা নিয়ে গেছে। বিনয়কৃষ্ণবাবু সাদা খাতাটা উল্টে পাল্টে দেখে ঘাড় নাড়েন। আর সেটা যে সম্মতিসূচক তা বলাই বাহুল্য। আর সেটাই যদি হয়ে থাকে তাহলে তার পরের পাতাটায় পেনের লেখার একটা ছাপ তো পড়বেই। সেই ছাপ থেকে ওই ছকটা আমাদেরকে উদ্ধার করতে হবে। আশা করি কি করে সেটা করতে হবে সে কথা আপনি বিলক্ষণ জানেন। আচ্ছা ব্যোমকেশ, আমি জানি তুমি এটা সন্দেহ করছো যে সন্ন্যাসী মহারাজ শেষ যে লোকটার ছক তৈরি করেছেন সেই সাধু বাবাকে খুন করেছে, আর খুব সম্ভবত সেটাই কানিন সেন। কিন্তু এটাও তো হতে পারে যে কানিন সেন আদৌ ওনার কাছে জন্মছক তৈরি করায়নি। সেটাও হতে পারে। অস্বাভাবিক কিছুই নয়।
এখানে কোনো মানুষ এসে আধ ঘন্টা দাঁড়ালেই যে তাকে এই সন্ন্যাসী ঠাকুরের কাছে ছক করাতে হবে এরকম কোনো কারণ নেই। কিন্তু আমি তাও বলছি, আমার বিশ্বাস কানিন সেন এনার কাছে এসেছিল। এটা তুমি এতটা নিশ্চিত করে কি করে বলছো? দেখো অজিত, তুমি তো জানোই যে আমি নির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। কানিন সেন যে এনার কাছে এসেছিলেন তার একটা সম্ভাব্য প্রমাণ আমার কাছে আছে, বুঝলে? সেটা কি কানিন সেনের হাতের নীলকান্ত মণিটা, যেটা সাধু বাবার পুটুলি ঘুরে এই মুহূর্তে তোমার নিরাপদ পকেটে অবস্থান করেছে, তাই তো? বাবা, বুদ্ধি বেড়ে গেছে তোমার। যাই হোক, স্বীকার করতেই হচ্ছে যে তোমার পর্যবেক্ষণ ক্ষমতা কোনো অংশে এই সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর চেয়ে কম নয়, বরং কিছুটা বেশি তীব্র। তুমি আমার পকেটের ভিতরটাও সঠিক জরিপ করে ফেলেছো দেখছি। হ্যাঁ, আমি এবার না হেসে পারলাম না। কি যে বলো বন্ধু। ব্যোমকেশ তাড়া দেয়। বলা বলি পরে হবে, চলো পা চালিয়ে যাই। বাড়ি গিয়ে দুপুরের খাবার সেরে আবার আমাদের বেরোতে হবে এই জন্মছকের নকল কপিটা নিয়ে, এই ব্যাপারে সিদ্ধহস্ত একজন মানুষের কাছে, বুঝলে? চলো 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 চলো। আমরা আর কথা না বাড়িয়ে পা চালাই বাড়ির দিকে। কে জানে এর পরের গন্তব্য আমাদের কোথায় নিয়ে যেতে চলেছে। দুপুরের খাওয়া দাওয়ার পরপরই আমরা বেরিয়ে পড়ি শিবানন্দ মহারাজের আশ্রমের উদ্দেশ্যে। মিনিট 30-এর হাঁটা পথ। তবু আমাদের হাতে কোনো তাড়া না থাকলেও ব্যোমকেশ একটা ট্যাক্সি নিয়ে নেয়। আমার ওর হাবভাব দেখে মনে হচ্ছিল ও যেন এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইছে না। মুকুন্দ সেন স্ট্রিট খুব বেশি হলে মিনিট 10 ট্যাক্সিতে। আমি তো ভেবেছিলাম হেঁটেই যাব, কিন্তু ব্যোমকেশ ট্যাক্সি ভাড়া করতে আমিও বিনা বাক্য ব্যয়ে তাতে উঠে পড়লাম। গলি দিয়ে একটু ঢুকে সরকার পাড়ার মাঠ, তারই উল্টো দিকে শিবানন্দ মহারাজের আশ্রম। আদতে ওটা একটা শিব মন্দির, কিন্তু বিগত কয়েক বছরে ভক্তদের ভক্তি, ভালোবাসার আন্তরিকতায় এই মন্দির ক্রমে আশ্রমের আকৃতি পেয়েছে। খুব সুন্দর ছিমছাম পরিবেশ, গাছগাছালিতে ঘেরা, এক কথায় বেশ মনোরম পরিবেশ এই আশ্রমের ভেতরে। বাইরের কোলাহল, চিৎকার চেঁচামেচি থেকে ক্ষণিকের মুক্তি। আমরা ভেতরে ঢুকে নাট মন্দিরের চাতালে বসলাম। একজন পরিচারক এসে খবর দিলেন আমরা যেন অফিস ঘরে বসে অপেক্ষা করি, মহারাজ এখনই আসছেন। এমনিতে শিবানন্দ মহারাজ দুপুরের খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নেন, তবে আজ আমরা যাব এটা জানিয়ে ফোন করে রাখায় উনি আমাদের জন্য অপেক্ষা করেইছিলেন। আমরা এসে গেছি শুনে তিনি বাইরে বেরিয়ে এলেন, আর আমরাও ওনার অফিস ঘরের মোটা পর্দা সরিয়ে ঘরে ঢুকলাম। আমরা ঢুকতেই উনি সাদরে অভ্যর্থনা জানালেন। আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমার, আপনাদের মতন গুণী মানুষ আজ আমার আশ্রমে এসেছেন। বাহ। নমস্কার মহারাজ, তবে আমি কিন্তু এসেছি একটা তদন্তের কাজে। আশা করি আপনার কাছ থেকে সহযোগিতা পাবো। তদন্তের কাজে আমার আশ্রমে? ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না ব্যোমকেশ বাবু, আমাকে একটু বিস্তারিত বলুন দয়া করে। আমার কিন্তু নিতান্ত হচ্ছে আর কি। না না, আপনার আশ্রমে ঠিক নয়, আমি এসেছি আপনার কাছে একটা মতামতের জন্য, সামান্য। হ্যাঁ বলুন, আমি আপনার কি সাহায্য করতে পারি? আসলে আমার কাছে একটা জন্মছক আছে একজন সন্ন্যাসী ঠাকুরের তৈরি করা। সেটা দেখে যদি আপনি আমার কয়েকটা প্রশ্নের একটু উত্তর দেন তাহলে খুব ভালো হয় আর কি। না না ব্যোমকেশ বাবু, আমি অন্য কারোর তৈরি করা ছকের উপর ভিত্তি করে ভবিষ্যৎ গণনা করি না, তাতে ভুল হয়ে যাবার সম্ভাবনা থাকে অনেক। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে একটু অপেক্ষা করুন, আমি আপনার ছক নিজে হাতে তৈরি করে তারপর বলছি। না না, ব্যাপারটা ঠিক তা নয়। এটা আমার ছক নয়, এটা একজন অপরিচিত মানুষের ছক। বলতে পারেন সেই ধুরন্ধর মানুষটার বিরুদ্ধে একমাত্র এটি একটি ক্লু যেটা আমার কাছে আছে, লোকটা জন্মছক। আর আমার জিজ্ঞাসাটা আমার ব্যক্তিগত জিজ্ঞাসা নয়, সম্পূর্ণটাই এই কেসের তদন্তের স্বার্থে। হ্যাঁ, আর একটা কথা আপনাকে জানিয়ে রাখি, এই জন্মছকটা তৈরি করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই সন্ন্যাসী ঠাকুর মারা যান। সে কি? এটা কবেকার ঘটনা?
ওই তো আজ সকালবেলা 8টা থেকে 9টার মধ্যে হবে। আর যদিও যথেষ্ট প্রমাণ আমার হাতে নেই, তাও আমার অনুমান যে ওনার মৃত্যুটা কিন্তু স্বাভাবিক নয়, ওনাকে খুন করা হয়েছে। এবারে আপনি বলুন, আপনি কি তদন্তের স্বার্থে ছকটা একবার দেখবেন? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই ছকটার পাঠোদ্ধার করাটা কতটা দরকারি। শিবানন্দ মহারাজ কিছু বলেন না। হাত বাড়িয়ে ছকটা চাইলে আমি ওনার হাতে সেই কাগজটা এগিয়ে দিই। কাগজটা হাতে ধরে জিজ্ঞাসু দৃষ্টিতে উনি আমার দিকে চেয়ে থাকেন। আসলে এটা আসল ছক নয়, আসল ছকের কাগজটা ওনার প্যাড থেকে তুলে নেওয়া হয়েছিল, আর এটা তার পরের পাতা। তাতে পেনের যে ছাপটা পড়েছে তার থেকে এইটুকুই উদ্ধার করা গেছে। শিবানন্দ মহারাজ চোখে চশমাটা পরে খুব ভালো করে ছকটা পর্যবেক্ষণ করতে থাকেন। বেশ খানিকক্ষণ সেটা করার পর বলেন, বলুন ব্যোমকেশ বাবু, আপনি কি জানতে চান? আচ্ছা মহারাজ, নীলকান্ত মণি তো মানুষ শনিদেবের গ্রহ শান্তির জন্য পড়ে, তাই না? নিশ্চয়ই। আচ্ছা, এই ছকে কি এমন কিছু আছে যার জন্য শনিদেব বা নীলকান্ত মণির প্রয়োজন? ধরুন কেউ নীলকান্ত মণি পরে আছেন অনেকদিন ধরে, তাকে হঠাৎ করে বলা হলো সেটা খুলে ফেলতে, তা এমন কি হতে পারে? আবারও ছকে মনোনিবেশ করেন শিবানন্দ মহারাজ। তারপর একটু ভেবে বললেন, দেখুন ব্যোমকেশ বাবু, সেভাবে বলা কঠিন। তবে যদি জিজ্ঞেস করেন ব্যবসার উন্নতি বা চাকুরি কিংবা নিদেন পক্ষে পড়াশোনা, তাহলে বলবো পারিবারিক সম্পর্ক, বিশেষ করে স্ত্রীর সাথে সম্পর্ক, সেটা কি দেখা সম্ভব এই ছক থেকে? স্ত্রীর সাথে সম্পর্ক? দাঁড়ান দেখছি। হ্যাঁ, একটু দেখুন তো, খুব দরকার। দেখুন, খুব সত্যি বলতে কি, ছক থেকে যেটা মনে হচ্ছে এই মানুষটির, আচ্ছা এটা কার ছক সেটা জানতে না পারলেও তিনি পুরুষ না মহিলা সেটা কি বলা যাবে? ধরে নিন পুরুষ। ও, ধরে নিন, অর্থাৎ আপনি নিশ্চিত নন? আচ্ছা ঠিক আছে, পুরুষ হিসেবেই বিচার করছি। আমার মনে হচ্ছে লোকটা ভীষণ সন্দেহবাতিক একজন মানুষ। ওনার ছকে দ্বিতীয়ভাবে চন্দ্র রাহু দুষ্ট এবং অশ্লেষা নক্ষত্রে বসে। এই অবস্থায় সাথে আবার মঙ্গল বক্রী হয়ে সপ্তম ভাবে বসে। আর সব থেকে বড় কথা, শনি মহারাজ ভীষণ পীড়িত। ওনার বক্র দৃষ্টিতে এই জাতকের জীবন দুর্বিষহ অবস্থা। ওনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই প্রায় নেই। ভীষণভাবে পরমুখাপেক্ষী একজন মানুষইনি, যাদের বাইরে থেকে দেখলে দেখবেন খ্যাপাটে স্বভাবের। এই হাসছে, এই রেগে গেল, কথায় কোনো সামঞ্জস্যতা নেই, এই রকম। অন্য লোকে যে যা বলবে সেই মতোই এরা চলেন। দেখলাম ব্যোমকেশ বেশ অধৈর্য হয়ে উঠেছে, তবু যতটা পারে নিজের ভিতরে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছে। তবে শেষ পর্যন্ত বলেই ফেলে, আর শনি, সেই গ্রহের কি অবস্থান, এটা একটু বিস্তারিত বলুন। দেখুন, শনি এই ছকে জাতকের মারক নক্ষত্রে বসে, অত্যন্ত পীড়িত অবস্থান। সাথে রবির নক্ষত্রে বসে শনিদেব ভীষণই কুপিত। আর মজার কথা কি জানেন, খুব কাকতালীয় ভাবে হলেও আজ রাতে ঠিক এরকমই একটা গ্রহ সন্নিবেশ হতে চলেছে, যেমনটা ঠিক এই ছকে রয়েছে। একে বলে গোচর। এই মানুষটার জন্ম মুহূর্তে শনিদেব যেখানে অবস্থান করেছেন, আজও রাত দ্বিপ্রহর থেকে সেই একই অবস্থানে উনি থাকবেন। তাহলে এই জাতককে কি সমাধান বলবেন? ভালো দেখে একটা নীলা পড়তে, তাই তো, শনি গ্রহের শান্তির জন্য? না না ব্যোমকেশ বাবু, একেবারেই না। এই জাতককে কখনোই নীলা পরাবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। তবে তবে যদি ধরুন যে তার কাছে আগে থাকতেই নীলা পরা থাকে, তাহলে? খুলিয়ে নিন, এক্ষুনি খুলিয়ে নিন। পীড়িত কিন্তু উচ্চ বলশালী শনিদেব এই জাতককে মানসিকভাবে বিচলিত করে তুলবেন। উনি হিতাহিত জ্ঞান লোপ পেয়ে যা কিছু ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলতে পারেন। এক্ষুনি খুলিয়ে নিন। বুঝলাম।
আর ওনার স্ত্রীর সঙ্গে ওনার সম্পর্ক, সেই বিষয়ে কোনো আভাস দিতে পারবেন? স্ত্রীর সাথে সম্পর্ক খুবই খারাপ। দেখুন, এই রকম মনের মানুষের সাথে কেউ সুখে থাকতে পারেন না বলেই আমি জানি। সুখে থাকতে পারেন না, বুঝলাম। আমি দেখলাম জ্যোতিষশাস্ত্র নিয়ে আমি বা ব্যোমকেশ অতটা না জানলেও কানিনবাবুর প্রতি আমাদের করা ধারণাটা একেবারে মিলে যাচ্ছে। লোকটা শনিদেবের প্রভাবেই হোক অথবা তার নিজের খারাপ মতলবের কারণে হোক, সে যে একটা চূড়ান্ত পাগল তাতে আমার অন্তত কোনো সন্দেহ নেই। আচ্ছা মহারাজ, একটা শেষ প্রশ্ন। এই ভদ্রলোকের সঙ্গে ওনার স্ত্রীর বৈবাহিক সম্পর্ক কেমন, তার কি কোনো আভাস এই ছক থেকে দেওয়া সম্ভব? সেটাই তো বলছি, সম্পর্ক একেবারেই ভালো নয়। এই মানুষটা অত্যন্ত সন্দেহবাতিক। পৃথিবীর সকলকে, বিশেষ করে ওনার স্ত্রীকে উনি ভীষণভাবে সন্দেহ করেন। আর ওনার জন্য ওনার স্ত্রীও যে খুব সুখে নেই সে কথা বিলক্ষণ বলতে পারি। তাছাড়া তাছাড়া যদি ইনি উগ্র স্বভাবের মানুষ হন তবে শারীরিক নিগ্রহ করলেও অবাক হওয়ার কিছু থাকে না। এই মানুষটার থেকে যতটা পারবেন সাবধানে থাকবেন ব্যোমকেশ বাবু। এই উপায়টা আর আমার হলো কোথায় মহারাজ? আমাকে তো ওনার কাছেই যেতে হবে। আপাতত আর কোনো জিজ্ঞাসা আমাদের নেই, তাই আমরা নমস্কার জানিয়ে বেরিয়ে আসি শিবানন্দ মহারাজের আশ্রম থেকে। ঘড়িতে বিকেল 3টে বেজে ঠিক 10 মিনিট। তার মানে এতক্ষণে কানিন সেন নির্ঘাত এসে গেছে। সে কথাই জিজ্ঞেস করতে গেলাম ব্যোমকেশকে, ভাইয়া তোমার ক্লায়েন্টের তো আসার সময় হয়ে গেল যে, জানি না এবার আবার কি পাগলামি করতে ভদ্রলোক আসবে। আমি দেখলাম ব্যোমকেশ আমার কথা শুনে হাসল, কিন্তু সেই হাসি বেশ নিষ্প্রাণ। বুঝতে পারছি ও ভেতরে ভেতরে ভীষণ চিন্তিত, কিন্তু এই আতপাগলা লোকটাকে নিয়ে এত চিন্তিত হওয়ার মতন কোনো কারণ আছে বলে তো আমার মনে হলো না। ব্যোমকেশ ঠিক কি চাইছে সেটা আমি তখনও বুঝতে পারিনি, তাই আর জিজ্ঞেস না করে পারলাম না। আচ্ছা ব্যোমকেশ, তুমি কি ভাবছো বলো তো? আর তুমি এই লোকটাকে নিয়ে এত কেন চিন্তিত, একটু বলবে? বলতে বলতেই আমরা বাড়ির কাছে পৌঁছে গেলাম। দেখি ওই কানিন সেন বাড়ির বাইরের চৌহদ্দিটাতে খুব ব্যস্তভাবে পায়চারি করছে। আমি না বলে পারলাম না, এ কি লোকটা এখানে কি করছে? ঘরে শান্ত হয়ে বসতেও তো পারতো নাকি? আজ রাতের আগেও শান্ত হবে না উচিত। আর যাতে ওকে ঘরে ঢুকতে দেওয়া না হয় ওই জন্য পটিরামকে আমি আগে ভাগেই বারণ করে দিয়েছিলাম। তুমি বারণ করে গেছিলে? কিন্তু কেন? পুরোটা জানি না, তবে আপাতত এইটুকু জেনে রাখো যে লোকটা সাংঘাতিক বিপজ্জনক। এটা তুমি কি বলছো ব্যোমকেশ? শুধুমাত্র ওই শিবানন্দ মহারাজের জ্যোতিষ গণনা দেখে তুমি একজন মানুষ সম্পর্কে এরকম ধারণা করছো? সেটা যে সত্যি নয় সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না অজিত। ওর মধ্যে আমি অনেক কিছুই দেখেছি। শিবানন্দ মহারাজের কাছে আমি গিয়েছিলাম ওনার মতটা নিতে, কিন্তু সেটা যে আমার চিন্তাকে প্রভাবিত করতে পারবে না সেটা তুমি জানো। আমাদের এগিয়ে আসতে দেখে কানিনবাবু নিজে এগিয়ে এলো আমাদের দিকে। বিন্দুমাত্র সৌজন্য না দেখেই তিনি বলতে শুরু করলেন, এই যে ব্যোমকেশ বাবু, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, তা বলি আমার মানি ব্যাগটা খুঁজে পেলেন? দেখুন মানি ব্যাগটা তো কি খুঁজে পেয়েছেন কিনা পাননি, এই তো সাফ কথা। না পেলে বলে দিন, আর পেলে দিয়ে দিন। আমি আমার মানি ব্যাগ নিয়ে ফিরে যাচ্ছি, ব্যাস মিটে গেল। আমি এমনিতেই ওই লোকটার উপর বিরক্ত ছিলাম, তার উপর এইভাবে কথা বলায় বলেই ফেললাম, দেখুন আপনি ভদ্রভাবে কথা বলুন, নিজের শালীনতা বোধ ভুলে যাচ্ছেন কেন আপনি? আরে দূর মশাই, ওইসব শালীনতা দিয়ে কি হবে? আমার একটা জিনিস হারিয়েছে, আমি একজন পেশাদার গোয়েন্দাকে বলেছি সেটা খুঁজে দিতে, ব্যাস খুঁজে দিলেই হলো। আর কি, এতে আবার শালীনতা অশালীনতার কি আছে? হ্যাঁ, আমার প্রচণ্ড বিরক্ত লাগলেও দেখলাম ব্যোমকেশ নিরুত্তাপ। ব্যোমকেশ এতক্ষণ চুপ করে লোকটার দিকে তাকিয়েছিল, এবার বলল, ঠিক আছে কালীনবাবু, আপনি আর এসব নিয়ে ভাববেন না। আসলে আমার এই বন্ধুটি পেশায় লেখক তো, তাই এসব নিয়ে বড্ড বেশি মাথা ঘামায়। আপনি এত ভাববেন না, একদম ভাববেন না আপনি। আমার দরকারও আপনার বন্ধুকে নিয়ে ভাবার। যাই হোক, আমার কাজটা হয়েছে। হ্যাঁ হয়েছে। আপনি এত ভরসা করে আমার কাছে এসেছেন আর সেটা হবে না তা কি হয় নাকি? আচ্ছা তার আগে একটা কথা বলুন, আপনার ওই হাওড়া ময়দানের কাজটা হয়েছে? কাজ আর কি, ওখানে তো আমার বন্ধুর বাড়ি। গিয়ে বসে থাকলাম, গল্প গুজব করলাম, আড্ডা দিলাম, তারপর চলে এলাম।
হ্যাঁ, সে তো বটেই। রবিবার বলে কথা, তার উপর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটানোর সুযোগটা পেলে বেশ ভালোই হয়, কি বলুন, তাই না? হ্যাঁ, এই যেমন আজ আপনি সুযোগটা পেয়ে গেলেন। তা যা বলেছেন। তো যাই হোক, মানিব্যাগটা কোথায় দিন, আমি চলে যাই। সেটা তো আমার কাছে নেই, সেটা আপনি কদিন পরে পাবেন। ওটা লোকাল থানায় আছে। আরে কি মুশকিল, এতে আবার থানা পুলিশকে জড়ানো কেন? থানা পুলিশ ডাকতে হলে তো আমি নিজেই করতে পারতাম। আমি সেটা চাইনি বলেই তো আপনার কাছে এলাম, আর আপনি সেই থানায় গেলেন। কি ফালতু লোকমশাই আপনি! হ্যাঁ, শুনুন, আপনাকে আমি পরিষ্কার বলছি, আপনার মতন অভদ্র মানুষের কাজ ব্যোমকেশ করবে না। আপনি এখন আসুন। মানে সারা বেলা চলে গেল, এখন আপনি বলছেন কাজ করবেন না? তাহলে সেটা সকালে বললেন না কেন? এখন আমি কোথায় পাবো আমার মানিব্যাগটা? হ্যাঁ, আমার স্ত্রী আমায় দিয়েছিলেন কত ভালোবেসে। আপনাদের কাছে মানুষের আবেগের কোনো মূল্য নেই, তাই না? শুনুন কালীনবাবু, ব্যাগটা পেলেও আপনার খুব একটা বেশি উপকার হবে না, কারণ পুলিশ যেখান থেকে ব্যাগটা উদ্ধার করেছেন সেখানে খালি ব্যাগটাই পড়েছিল। তার ভিতরে টাকা পয়সা সব চোর নিয়ে পালিয়েছে। কিছু ওই কাগজপত্র টুকটাক ওই আশেপাশে পড়েছিল। টাকা পয়সার এমন কি, সেসব ভাবছি না। কাগজপত্র কি ছিল সেটাও বড় নয়, আসল তো ব্যাগটা, আমার বউয়ের দেওয়া উপহার। ওখানকার বিনয় কৃষ্ণবাবু বলেছিলেন যে আর একটা বোধ হয় ওই ঠিকুজি কুষ্টি মতো কিছু একটা ছিল, ওই কাগজটা। ঠিকুচি কুষ্টির কথা শুনে লোকটার চোখটা চকচক করে উঠল। আমি বেশ বুঝতে পারছিলাম লোকটার কাছে কাগজপত্রের মধ্যে ওই জন্মছকটাই সব থেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওই কাগজটা পাওয়া গেছে, ওটাই সব থেকে দরকারি। সে তো পাওয়া গেছে, অবশ্যই পাওয়া গেছে। বিনয় কৃষ্ণবাবুই আমাকে বললেন পাওয়া গেছে ওটা। হ্যাঁ, যাক বাবা, বাঁচা গেল। ব্যাগটা পাওয়া গেছে, সাথে জন্মছকটাও। আর কি চাই বলুন? যাক, আমার জিনিস আমাকে ফেরত দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। এখন তো পাবেন না, কাল অফিস আওয়ারে আপনার পরিচয়পত্র নিয়ে থানায় গিয়ে সেটা নিয়ে আসতে হবে। মানে আমাকে থানা থেকে আনতে হবে? সেটাও আবার কাল? তাহলে আমি আপনার কাছে এলাম কি করতে? হ্যাঁ, যত সব ফালতু গোয়েন্দা। পারবেন না যদি আগে বলে দিলেই তো পারতেন। কি আশ্চর্য, পারবো না কখন বললাম? কিন্তু আইন তো আইনের পথেই চলবে, তাই না? এই ধরুন, আইনের কাছে আপনি, আমি, আমার এই বন্ধুবর অজিত, আমরা সবাই সমান। আপনি কাল থানা থেকে গিয়ে নিয়ে নেবেন ওটা, আর হ্যাঁ, আপনার উপযুক্ত প্রমাণপত্র কিন্তু অবশ্যই নিয়ে যাবেন, ভুলবেন না কিন্তু। অবাক হয়ে দেখলাম লোকটা ভীষণ রেগে গেল কথাটা শুনে, আর ব্যোমকেশের নামে বাজে গালিগালাজ করতে করতে হনহন করে বেরিয়ে গেল। রাস্তা দিয়ে যেতে যেতেও বার কয়েক ঘুরে দাঁড়িয়ে ব্যোমকেশের নামে গালাগালি দিচ্ছিল, কিন্তু ব্যোমকেশকে দেখলাম একদম স্থির হয়ে দাঁড়িয়ে। ওকে দেখে বুঝতে পারছিলাম ওর মনের ভিতরে একটা গভীর চিন্তা কাজ করছে, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে ও শান্ত হয়ে আছে। কানিন বলে লোকটা রাস্তার বাঁকটা ঘুরতেই দুজন সাদা পোশাকের পুলিশ ওর পিছু নিল, কিন্তু এই লোকটা এতটাই উত্তেজিত ছিল যে সে কিছুই বুঝতে পারল না। ব্যোমকেশ, এসব কি হচ্ছে বলো তো? আমি তো বুঝতে পারছি না, এই এই আপাত মস্তক পাগলটাকে তুমি এত কেন গুরুত্ব দিচ্ছ বারবার? পাগল? লোকটা একটা পাগল কিনা জানি না, তবে এটা জানি যে লোকটা ভয়ঙ্কর ধূর্ত আর শয়তান। এই ফোন এসছে মনে হয়, দাঁড়াও তো। ফোনটা বেজে উঠতেই ব্যোমকেশ তড়িঘড়ি গিয়ে ফোনটা ধরে। মনে হলো যেন ও জানতো এই ফোনটা আসবে, আর ও সেটার জন্যই অপেক্ষা করেছিল। কিন্তু ফোনের অপর প্রান্তে কে আছে ঠিক বুঝতে পারলাম না। শুধু দেখলাম ফোনে কথা বলার সাথে সাথেই ব্যোমকেশের মুখে একটা হাসি খেলে গেল, যেন ওর অঙ্কটার 2 2 4 হয়ে গেছে। ব্যোমকেশ ফোনটা রেখেই শশব্যস্ত হয়ে বলল, অজিত, এই যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, এক্ষুনি বেরোতে হবে আমাদের। কোথায়? ব্যোমকেশ কিছু বলল না। বুঝলাম আমার প্রশ্নটা বড় বোকা বোকা করা হয়ে গেছে, তাই আর কথা বাড়ালাম না, প্রস্তুত হতে চলে গেলাম। আমি জানি আমাদের আপাতত গন্তব্য ভদ্রেশ্বর। গাড়িতে ফিরতে আমি খেয়াল করে দেখলাম ব্যোমকেশ ওর পকেট থেকে কিছু একটা বের করে
খুব মন দিয়ে দেখছে। বুঝলাম সেটা সেই নীলকান্ত মণিটা। বুঝলে অজিত, মানুষের মস্তিষ্ক বড়ই জটিল একটা রহস্য। তার নিজের ভিতরেই অবিশ্বাস, বিশ্বাস, যুক্তি, অযুক্তি এই সব কিছুই সবসময় একটা লড়াই করে চলেছে। সেই বিশ্বাস অবিশ্বাসের লড়াইটা তবু না হয় মানুষ সামলে নেয়, কিন্তু যখন এই লড়াইটা মানুষকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখনই সেটা বিপদ হয়। মানুষ পুরো খেই হারিয়ে ফেলে। কিরকম একটু বুঝিয়ে বলবে? হ্যাঁ, বলবো। যেমন ধরো, কেউ একজন কোনো একটা বিষয়ে ভীষণভাবে বিশ্বাস করে, কিন্তু সেটা বিশ্বাস করার জন্য কোনো যথেষ্ট যুক্তি তার কাছে নেই। হয়তো ছোট থেকে বারবার শুনে এই ব্যাপারটা তার বিশ্বাস হয়ে গেছে, বদ্ধমূলভাবে আর কি। এখন কোনো কারণে তার সেই বিশ্বাসটা আঘাত পেল, যাতে সে জানতে পারল সেটা যে এতকাল ধরে জেনে এসেছে সেটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ। আর এই নতুন যেটা সে এখন জানলো সেটাকে অবিশ্বাস করার মতন যথেষ্ট মনের জোরও মানুষটার মধ্যে নেই। তখন তার মস্তিষ্কে এই দ্বন্দ্বটা তৈরি হবে বলছো? কিন্তু কেউ যে জিনিসটা এতদিন ধরে বিশ্বাস করে এসেছে সেটা তো এত সহজে ভাঙবে না। সে তো তখন তার বিশ্বাসটাকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, তাই নয় কি? তখন সে জিতবে, তবে সব ক্ষেত্রে সেটা হয় না জানো অজিত। তার কারণ সেই মানুষটার কাছে তার এতদিনের বিশ্বাসটা সপক্ষেও যথেষ্ট যুক্তি নেই। তখন তার মস্তিষ্কটা হঠাৎ করে একটা শূন্যতার মধ্যে পড়ে যায়। কোনটা ঠিক কোনটা ভুল কোনোটাই তখন তাকে স্পর্শ করতে পারে না অজিত। দেখো ব্যোমকেশ, আমি তোমাকে যতদূর চিনি তুমি হয়তো কানিন সেনের উদ্দেশ্যেই কথাটা বলছো, কি তাই তো? না না না, তা নয়, তা নয়। আমি মানুষের স্বাভাবিক মনস্তাত্ত্বিক অবস্থানের কথা বলছি অজিত। তবে হ্যাঁ, আমার ধারণা তুমি কানিন সেনের বাহ্যিক যে পাগলামিটা দেখছো বা দেখেছো সেটা হয়তো এতই সিদ্ধান্তহীনতায় ভোগা একটা শূন্য মস্তিষ্কের বহিঃপ্রকাশ, যাকে এক কথায় তুমি পাগলামি বলে মনে করছো। আমি আর কিছু বললাম না। আমি বুঝতে পারছিলাম কানিন সেনের এই পাগলামিটা ব্যোমকেশকে ভীষণ ভাবিয়ে তুলেছে, কিন্তু তার কারণটা কি সেটা এখনো বুঝতে পারিনি। আমি আর এই ব্যাপারে কথা বাড়ালাম না। দেখলাম ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে জানলার দিকে ফিরে বাইরে তাকিয়ে আছে। ট্রেনটা এমনিতে ফাঁকা ফাঁকা ছিল, রবিবারের বিকেলের ট্রেন, তাই অসুবিধা হলো না। আমি আমার নোটবুকটা বের করে কয়েকটা দরকারি কথা লিখে রাখতে গেলাম। ট্রেন শ্রীরামপুর ছাড়ছে, আর বেশি পথ বাকি নেই। সত্যি বলতে কি আমারও তখন জানা নেই যে কোন রহস্যের পিছনে আমরা ধাওয়া করে বেড়াচ্ছি। দেখা যাক, ব্যোমকেশ যখন ভেবেছে তখন নিশ্চয়ই কিছু একটা কারণ আছে। চক্রবর্তী বাগান ভদ্রেশ্বর স্টেশন থেকে মিনিট 10 রাস্তা। একটা টানা রিক্সা নিয়ে নিলাম। না না, আমরা থানায় যাব, তারপর সেখান থেকে চক্রবর্তী বাগান। ঘড়িতে সময় তখন সন্ধ্যে 7:30। অবশ্য তার আগে একজন লোকের সাথে কথা বলার আছে। ব্যোমকেশ বলেছিল লোকটা নারকেল তলায় থাকে। নারকেল তলা মানে কানিনের স্ত্রী সরমা দেবীদের বাড়ি, অর্থাৎ কানিনের শ্বশুর বাড়ি। ওর ভাই কুন্তলকে ব্যোমকেশ ডেকে পাঠিয়েছিল কিছু কথা জানার জন্য। ওর সাথে কথা বলেই আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের আসল গন্তব্যস্থল চক্রবর্তী বাগানের উদ্দেশ্যে। ব্যোমকেশ দরজায় বেশ কয়েকবার শব্দ করার পর ভেতর থেকে একটা হেঁড়ে গলার শব্দ ভেসে আসে। এ কে? দরজাটা একটু খুলুন, দরকার আছে। কি দরকার এত রাতে? কি চাই? আমি নারকেল তলা থেকে আসছি, কানিন বাবুর সঙ্গে একটু দেখা করতে চাই। দরজাটা খুলুন। এত রাতে দেখা হবে না, কাল সকালে আসুন।
আজ্ঞে আপনি একটু কানিনবাবুকে বলুন আমি ওনার হারিয়ে যাওয়া মানি ব্যাগটা নিয়ে এসেছি, সব কাগজপত্র সমেত। ভেতর থেকে কিছুক্ষণ চুপচাপ থাকে। তারপর যেন মনে হলো দরজাটা ভিতর দিকে একটা খুট করে শব্দ হলো, কেউ দরজাটা খুলছে। ব্যোমকেশ এক দু পা এগিয়ে গেল দরজাটার দিকে, আর তখনই দরজাটার মধ্যে থেকে একটা ছোট প্রকোষ্ঠ মতো খুলে গেল। সেখানে ছোট ছোট লোহার গড়ার দেওয়া একজন মাঝবয়সী মানুষ, বেশ ভুঁড়ি গলা, এসে দাঁড়িয়েছেন। গায়ে স্যান্ডো গেঞ্জি, মুখটা ভালো করে দেখা যাচ্ছিল না ওইটুকু ফাঁক দিয়ে। কই কই দিন 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 মানি ব্যাগটা দিন দেখি। কিন্তু আপনি তো কানিন সেন নন, আমি ওনার জিনিস ওনাকেই দেবো, আপনাকে কেন দিতে যাব? আমি ওর বাড়িওয়ালা, ও দোতলায় থাকে, আপনি আমায় দিন, আমি ওকে দিয়ে দেবো। না 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 না, সেটা হয় না। আপনি দরজা খুলুন, আমরা ওনার সঙ্গে দেখা করতে চাই। আর আমরা কিন্তু থানা থেকে ফোর্স নিয়ে এসেছি। যদি আপনি দরজা না খোলেন আমরা কিন্তু দরজা ভেঙে ভিতরে ঢুকে যাব। কে আপনি? আমার বাড়িতে এসে আমাকেই ভয় দেখাচ্ছেন? আমি বিশেষ কিছুই নয়, অধমের নাম সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী, আর আমার সাথে আছে লোকাল থানার পুলিশ ফোর্স। এবার আপনি তাড়াতাড়ি দরজাটা না খুললে আমরা কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব। বিনয় কৃষ্ণবাবু, বিনয় কৃষ্ণবাবু, এদিকে আসুন একবার। এবার সেই ব্যক্তির মনোবল একটু আঘাত পেল বলে যেন মনে হলো। কিছুক্ষণ থমকে থেকে দরজাটা খুলে দিতেই ব্যোমকেশ আর বিনয় কৃষ্ণবাবু একরকম ধাক্কা মেরে দরজাটা খুলে ঘরে গিয়ে ঢুকলো। তারপর সেখান থেকে এক ছুটে ভেতরের বাড়িতে। দু তিনটে দরজা পেরিয়ে একটা ছোট্ট উঠোন, আর তার উপারে এদের নিজেদের থাকার জায়গা, বসার ঘর, রান্নাঘর, আর একদম এক কোণে ঠাকুরঘর। প্রায় ছুটে সেদিকে এগিয়ে যায় ব্যোমকেশ আর বিনয় কৃষ্ণবাবু। আমি একদম পিছনেই ওদের ফলো করছিলাম। উঠোন পেরিয়ে ঘরের কাছাকাছি যেতেই একটা চাপা গুঙানি শব্দ আমার কানে এলো। মহিলা কণ্ঠ, যেন খুব কষ্টে কাতরাচ্ছেন। তবে এটা কার গলা? এই বাড়িতে তো মহিলা বলে একজনই থাকতে পারে, কানিন সেনের বউ, যাকে নাকি সে খুব ভালোবাসে। তবে সে গুঙাচ্ছে কেন? নাকি নাকি আরো কেউ আছে? ঘরের দরজাটা ধাক্কা দিয়ে খুলতেই আমাদের চক্ষু চড়ক গাছ। একটা ভয়ানক পরিস্থিতি ঘরের মধ্যে। গোটা ঘরের রং টকটকে লাল, আর মাটির উপর একটা জায়গায় একটা উঁচু মতো বেদি করা। সেই বেদির উপর রাখা রয়েছে একটা নরকরটি, পাশে একটা ত্রিশূল পোতা, আর সেই ত্রিশূলের গোড়ায় গুঁজা কিছু চড়া গন্ধের ধূপ একগোছা জ্বলছে। ত্রিশূলের ফলাটায় একটা নীলকণ্ঠ অপরাজিতার মালা জড়ানো। করটি তাতেও ইতস্তত ফুল ছড়ানো। আর সব থেকে বেশি ভয়ঙ্কর হলো তার মাথায় কিছুটা রক্ত, যেটাকে ঘিরে কিছু বড় মাছি ভন ভন করছে। এটা কি হচ্ছে ঘরে? এক কথায় দেখলে ভয় ধরে যাবার মতন আয়োজন। তারপর ঘরের উল্টো দিকটা দেখে সত্যি সত্যি শিউরে উঠলাম। একজন মহিলা মাটির উপর পড়ে রয়েছেন, শুধু সারা শরীরে রক্তচন্দনার সিঁদুর লেপা। মাটিতে ওই জায়গাটা গোবর বা কিছু দিয়ে নিকানো। সেই মহিলা প্রায় ঘোরের মধ্যে পড়ে রয়েছেন, কোনো সার নেই তার, আর মাঝে মাঝে গোঙাচ্ছেন। আর কানিন সেন ঘরের ঠিক মাঝখানে বসে সোজা তাকিয়ে আছে আমাদের দিকে। কিন্তু এখনো পর্যন্ত একবারও তার চোখের পলক পড়েনি। লোকটা জেগে আছে নাকি চোখ খুলে ঘুমিয়ে আছে কিছুই বুঝতে পারছিলাম না। নাকি এটা তার কোনো ভেলকি, কে জানে। পরনে লাল তান্ত্রিকের বেশভূষা, কপালে মানানসই সিঁদুরের বড় একটা টিপ, খালি গা, আর বুকের কাছটায় আড়াআড়ি ভাবে কাটা। সেখান থেকে তাজা রক্ত গড়িয়ে পড়ছে তখনও। বুঝলাম এই নরকরটির ওপর ছড়ানো রক্তের ফোঁটা কানিনের বুক চিরেই বের করা। ব্যোমকেশ আগে থেকেই থানা থেকে দুজন মহিলা কনস্টেবল থাকতে বলেছিলেন। ওনারা এগিয়ে গিয়ে ওই মহিলাকে আড়াল করতে গেলে কানিন বেশ জড়ানো গলায় চিৎকার করে ওঠে, কেউ কেউ ওকে স্পর্শ করবি না, কেউ না, ও আজ দেবীর উদ্দেশ্যে বলি প্রদত্ত হবে। তোরা কে? কে তোরা? আমার কাছে ব্যাকা দিতে এসেছিস? কে? আমাদের আপনি চিনতে পারছেন না কানিনবাবু? সকালে আপনি আমার কাছে গেলেন আপনার প্রাণের থেকেও বেশি প্রিয় স্ত্রীর হারিয়ে যাওয়া উপহারটা খুঁজে দেওয়ার জন্য, আর আপনি এখনই ভুলে গেলেন? আর এসব এসব
কি ভণ্ডামি করছেন এসব? উঠুন, উঠুন বলছি, উঠুন। আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে, চলুন উঠুন। না, আমাকে কেউ আমার পুজোর আসন থেকে টেনে তুলতে পারবে না। কারো সে সাধ্য নেই। ক্ষমতা থাকলে চেষ্টা করে দেখ। আমার এই আসন পৃথিবীর কেন্দ্র অব্দি লম্বা। তা তোদের কারো সাধ্য নেই আমাকে এখান থেকে তুলতে পারিস। পারবি না, পারবি না, পারবি না। পৃথিবীর কেন্দ্র অব্দি লম্বা, তার আর কোনো দরকার নেই কানিন বাবু। আপনার তান্ত্রিক ক্ষমতার বিচার করতে আমরা এখানে আসিনি, আর ওইসব তুকতাক বিদ্যান আমাদেরও জানা আছে। আপনি ভালোভাবে গেলে চলুন, না হলে কিন্তু। বিনয় কৃষ্ণ বাবু, আপনি আপনার ক্ষমতার প্রয়োগে একটু তান্ত্রিক কানিন সেনকে দেখান দেখি। তবে কি জানেন তো কানিন বাবু, আপনারা শনি গ্রহের মুক্তিটা হলো না। আপনার জন্মছকের পীড়িত শনি মহারাজ আপনাকে শ্রীঘরে ঢুকিয়েই ছাড়লো। কি বলেন? কথাটা বলার সাথে সাথেই কানিন এক লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু উঠোন জুড়ে দাঁড়িয়ে থাকা পুলিশের হাতে সে ধরা পড়ে যায়। কানিন বাবু, আরে কানিন বাবু, এত তাড়াহুড়ো কিসে? ধীরে সুস্থে চলুন। কি আশ্চর্য! শুনুন, আপনার জন্য আমাদের হাতে এখন অঢেল সময়। এই বিনয় কৃষ্ণ বাবু, এই খুনি লম্পট পাগলটাকে এক্ষুনি অ্যারেস্ট করুন আর থানায় নিয়ে চলুন। তারপর এটাকে আরং ধোলাই দিলে এই সমস্ত সত্যি স্বীকার করবে। আর ওনার ওই স্ত্রীকে ওনার বাপের বাড়ি নারকেল তলায় পাঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করুন। ওনার উপর দিয়ে যে মানসিক ঝড় বয়ে গেছে, তাতে ওনার বিশ্রাম প্রয়োজন। আর উনি সুস্থ হলে ওনার জবানবন্দি নেবেন। কানিন সেনের যাবতীয় পাপের সাক্ষী উনি। আর হ্যাঁ, ওই ভুঁড়িওয়ালা ওটাকেও ধরবেন। ওটাও কম শয়তান নয়। ঠিক আছে, চলো অজিত। বিনয় কৃষ্ণবাবু মাথা নেড়ে সম্মতি জানিয়ে এগিয়ে যান ওনার কাজে, আর আমি আর বোমকেশ এসে দাঁড়াই বাড়িটার বাইরে একটু মুক্ত হাওয়ায়। ভেতরটা কেমন যেন দম বন্ধ করা গুমোট। ভেতরে যে একটা গুমোট ভ্যাবসা আবহাওয়া ছিল, বাইরে বেরোতে যেন একটু মুক্ত বাতাস পেয়ে ভালো করে বুক ভরে শ্বাস নিতে পেরে সেটা আরো ভালো বুঝতে পারলাম। আর আমার বোমকেশের কাছে বেশ কিছু জিজ্ঞাসাও ছিল। এই সুযোগে সেটাও করে নেব এরকম ইচ্ছা। আমি বললাম, এই বোমকেশ, আমাকে একটা কথা বলো। আমি তো প্রথম থেকেই ভেবেছিলাম এই লোকটা একটা আস্ত পাগল, কিন্তু তুমি প্রথম থেকেই বলেছিলে লোকটা ভয়ঙ্কর। তা তুমি কি করে আন্দাজ করলে এটা? লোকটার কুনুইয়ে একটা কামড়ানোর দাগ ছিল। আমি নিশ্চিত লোকটার হাতে ওই কামড়ানোর দাগটা কোনো মানুষের। আর 2, তুমি যদি একটু খেয়াল করে দেখতে তো দেখতে পেতে লোকটার বুকে অজস্র খুব সরু সরু কাটা কাটা দাগ ছিল। দেখো, এই ধরনের দাগ আমি আগে কোনো এক তান্ত্রিক সাধুর বুকে দেখেছিলাম, যিনি তাঁর তান্ত্রিক সাধনায় নিজের বুক থেকে তাজা রক্ত ওনার আরাধ্যা দেবীর উদ্দেশ্যে অর্পণ করতেন। এসবই তান্ত্রিক ক্রিয়ার অংশ। সেটা দেখেই আমার সন্দেহ হতে শুরু করে লোকটা আর যাই হোক স্বাভাবিক নয়। তারপর যখন এলাকার পাড়া প্রতিবেশীদের থেকে লোকাল পুলিশ এসে খোঁজ নেয়, তারাও মোটামুটি একই কথা বলে। তারা বহু দিন ওর স্ত্রীকে বাইরে বেরোতে দেখেননি। যখন আমার মনে হয়েছিল যে লোকটার এই বউয়ের প্রতি ভালোবাসা, তখন আমার মনে হয়েছিল লোকটার এই বউয়ের প্রতি ভালোবাসাটা সম্পূর্ণ মিথ্যা, জানো তো অজিত, তার লোক দেখানো। আর লোকটা নিশ্চয়ই কোনো একটা সত্যি কথা গোপন করার চেষ্টা করছে। তারপর এই আজ সকালে আর কি কলেজ স্ট্রিটের ওই সাধু বাবার মৃত্যু হওয়ার ঘটনা থেকেই আমি সম্পূর্ণভাবে নিশ্চিত হই ব্যাপারটা সম্পর্কে। দেখো, আমার ধারণা নিজের স্বভাবে কানিন ওই সাধুর কাছে জন্মছক করালে উনি ওর ছক থেকে এমন কিছু বুঝতে পেরেছিলেন যেটা অন্য কেউ জানতে পারলে কালিনের বিপদ হতে পারে। তাই ওকে কানিন খুন করতে দুবার ভাবেনি। তুমি তার মানে জ্যোতিষ গণনা বিশ্বাস করো? মানে তুমি বিশ্বাস করো যে জন্মছক থেকে কারোর ভূত ভবিষ্যৎ বলে দেওয়া যায়? দেখো অজিত, শোনো,
আমি বিশ্বাস করি এটা ঠিক নয়, তবে সম্পূর্ণ অবিশ্বাস করার মতো যথেষ্ট যুক্তি আমার কাছে নেই জানো বন্ধুবর। আর তার থেকেও বড় কথা, এই সাধু বাবা বা শিবানন্দ মহারাজের মতন মানুষ যারা সৎভাবে এই জ্যোতিষ চর্চা করেন, তাদের অধ্যাবসায়কে তো সম্মান দিতেই হবে। তাই তো আমি ছকটা আর একবার দেখে নেওয়ার জন্য শিবানন্দ মহারাজের কাছে গেলাম। কিন্তু ব্যোমকেশ, আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না, এই পাগল কানিন তাহলে এত কিছু করতে গেল কেন? ও তো নিজের বাড়িতেই সব করতে পারতো, মানে বাইরের কেউ জানতেও পারতো না। দেখো অজিত, এর সম্ভাব্য উত্তর তিনটে। 1, ওর নির্বুদ্ধিতা, 2, ওর মূর্খামি, আর 3, ওর ক্ষুরোধার শয়তানি বুদ্ধি। বুঝেছ? কি বলছো ব্যোমকেশ? প্রত্যেকটার সাথে মানে একটু স্ববিরোধী হয়ে গেল নাকি? না বন্ধু, হলো না। প্রথমের দুটো তুমি জানো, আমি আর বিস্তারিত বলছি না, কিন্তু আমি তৃতীয়টা এবার বলি, শোনো। লোকটা সম্ভবত ওর স্ত্রীকে খুন করবেই, এটা ঠিক করে, যেটাও চিৎকার করে বলছিল ওকে বলি দেবে। আর তাই ওই মিশরীয় মমি তৈরির বইটা পেতে ও এত আগ্রহী হয়ে উঠেছিল। কারণ বলি দেওয়ার পরে ওর স্ত্রীর দেহটা ও কি করবে? ও নিজে বা ওর ওই স্যাঙাত, ওই ভুঁড়িওয়ালা বাড়িওয়ালা, দুজনে মিলে যে দেহটার গতি করতে পারবে না, একেবারেই মানে কোনো উপায়তেই পারবে না, সেটাও জানতো। তার মানে বলছো ওর এই বউকে ভালোবাসাটা পুরোটাই সাজানো? নিশ্চয়ই, নিজের চোখেই তো দেখলে। কিন্তু সেই ব্যাপারটাকেও ও ওর স্বার্থে ব্যবহার করে, আর আমাদের কাছে গিয়ে এমন নাটক করে যাতে এটা প্রমাণ হয় লোকটা নিপাট খ্যাপাটে স্ত্রৈণ পুরুষ, যাতে ওর আসল উদ্দেশ্য কেউ স্বপ্নেও মাথায় আনবে না। সবাই ওকে উপেক্ষা করবে, আর লোকটাও সেই সুযোগে নির্বিঘ্নে নিজের কাজটা করে যাবে। আচ্ছা, কিন্তু আজই যে লোকটা এইসব করবে, তুমি সেটা কি করে বুঝতে পারলে? এটা একটা কাকতালীয় ঘটনা বলতে পারো। ওই শিবানন্দ মহারাজ বলছিলেন না যে আজই আকাশে শনিদেব আর চন্দ্র অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছেন, ঠিক যেমনটা কানিন সেনের জন্মছকে রয়েছে। আর এটা খুব বিরল একটা যোগ। তাছাড়া পিন্টুবাবুও বলেছিলেন যে ওই কানিন সেন বইটা পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। তার মানে এটাই খুব স্বাভাবিক যে ওর হাতে খুব একটা বেশি সময় ছিল না অজিত। কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে দুজনেই হো হো করে হেসে উঠলাম। তবে ব্যোমকেশ, কানিন সেনের পাল্লায় পড়ে আমরাও একটু আধটু জ্যোতিষ গণনা শিখে গেলাম, কি বলো? আর লোকটার মূর্খামির একটা জুৎসই ব্যাখ্যা এটা হতে পারে যে নিজেকে নির্দোষ প্রমাণ করার তাগিদে নিজে নিজেই গিয়ে পড়লো সব থেকে বুদ্ধিকর দুটো চোখের সামনে, যার চোখে ফাঁকি দেওয়া অসম্ভব। ব্যোমকেশ গলাটা একটু গম্ভীর করে বলল, বুঝলে বন্ধুবর, কানিন সেনের জন্মছকে শনিদেব সত্যি সত্যি ভীষণ পীড়িত, না হলে এমন ভুল উনি কাউকে করান? তুমি বলো। তা যা বলেছ। আমরা হাসতে হাসতে এগিয়ে গেলাম থানার দিকে। আজ রাতে বিনয় কৃষ্ণ বাবুর বাড়িতে আতিথেয়তা নিতে হবে, কাল ভোর ভোর ট্রেন। আমরা পরের দিন সকালে বাড়ি ফিরলাম। পুটিরাম দরজা খুলে দিল। ঘরে ঢুকে দেখলাম সত্যবতী এসে গেছে। সে রান্নার কাজে ব্যস্ত। বসার ঘরে বসে ব্যোমকেশ বলল, ওই দেখো অজিত, সত্যান্বেষণ সমাপ্তির সাথে সাথেই সীতার বনবাসও শেষ হয়েছে। সত্যবতী রান্নাঘর থেকে বলল, সীতা সবসময় বনবাস যায় না ঠাকুরপো, মাঝে মাঝে মিথিলাতে নিজের দায়িত্ব পালনের জন্যও যায়। আমি আপাতত মৌনী হয়ে রইলাম, কারণ এই সময়টা এটাই সবচেয়ে বুদ্ধিমানের হবে। সত্যবতী এক পেয়ালা চা নিয়ে ঘরে ঢুকে আমার হাতে দিয়ে বলল, তা তোমরা সারা রাত কোন সত্যান্বেষণে গেছিলে শুনি? ব্যোমকেশ তাকে আগাগোড়া সবটা বলল।
যা আমি এখানে আলাদা করে আর লিখলাম না। তবে শেষে বলল, এরা আমার লক্ষণ মিলে একটু ওই মিথিলায় গিয়েছিলাম ওই সীতান্বেষণ থোড়ি সত্যান্বেষণ করতে। কি করব বলো, রাম যে আর পারছে না। শেষ হলো আমাদের আজকের নিবেদন ব্যোমকেশ বক্সীর কাহিনী অবলম্বনে বিষম ব্যোমকেশ। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে এটিকে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনিও যদি আপনার লেখা গল্প আমাদের পাঠাতে চান তাহলে মেল করুন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে। আমরা আবারও হাজির হব এমন নানান ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততদিন স্টে সেফ and stay tuned into Maulik E Media.